Baseball is buried in the Himalayas of Himachal. ভারত বনাম ইংল্যান্ড টেস্ট একটা বড় টেস্ট সিরিজ হয়ে গেল। 5 টেস্টের সিরিজ, বহু বছর পর হয়তো 5 টেস্টের সিরিজ একটা যেটা ইন্ডিয়া খেললো। জেনারেলি আমরা 4টে টেস্ট তো খেলি, কিন্তু এই টেস্ট সিরিজটা ওয়ান অফ দ্য এক্সাইটিং সিরিজ লাস্ট 10 বছরের হোম সিরিজে। ইংল্যান্ড টিমকে আমি বাহবা দেবো, কারণ ওরা কিন্তু লড়াই করেছে। হ্যাঁ, স্কোর কার্ড দেখে এটা কিন্তু মনে হচ্ছে না, কিন্তু ওরা যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে গেছিল সেটা হয়তো সফল হয়নি, কিন্তু মাঝে সাঝেই কিন্তু ইংল্যান্ড লড়াইটা দিয়েছে। কিন্তু আলটিমেটলি টিম ইন্ডিয়া শোজ দ্যাট দে হ্যাভ এ ব্যাকআপ অফ প্লেয়ার্স হু ক্যান ডেলিভার ইন দ্য ক্রুশিয়াল স্টেজেস অফ দ্য ম্যাচেস। এবং যেভাবে ইয়ং প্লেয়ার্সরা এই সিরিজে তাদের দাপট দেখিয়েছে, ইন্ডিয়ার টেস্ট ভবিষ্যৎ কিন্তু সুরক্ষিত মনে হচ্ছে আগামী বেশ কিছু বছরের জন্য। আমি যদি টেস্ট সিরিজটাকে অ্যানালাইসিস করতে বসি, অনেক রকম লেয়ার থাকবে, অন্তত দুটো দিক। ইংল্যান্ডের সমর্থকরা বলবে যে এইরকম ভাবে এতটা লড়াই কোনো ফরেন টিম কিন্তু করেনি লাস্ট 10 বছরে ইন্ডিয়ার এগেনস্টে। আমরা যেটা বলবো যে আমাদের কিন্তু বহু প্লেয়ার, স্টলওয়ার্ডস অফ ইন্ডিয়ান ক্রিকেট, হয়তো কোনো সিরিজ একটা ম্যাচ খেলেনি বা পুরো টেস্ট সিরিজ থেকে বাদ গেছে, যেমন বিরাট কোহলি নিজের পার্সোনাল রিজনের জন্য গোটা টেস্ট সিরিজ থেকে নিজের নাম অব্যাহত রেখেছিল। KL রাহুল ইনজোর্ড হয়ে বেরিয়ে গেছিল, রবীন্দ্র জাদেজা একটা টেস্ট খেলেনি, অশ্বিন মাঝে একটা টাইমে বেরিয়ে গেল। তো একটা বড় দোলাচল ছিল কিন্তু আমাদের টিম ইন্ডিয়ার যে কারা খেলবে, এবং সেখানে ইয়ংস্টাররা যেভাবে পারফর্ম করেছে এবারের সিরিজটায়। আমি এক এক করে আসছি টপ পারফরমারদের কথা, ওভারঅল একটা ব্যাকড্রপ বলে দিই। সেভাবে প্রথম টেস্ট হায়দ্রাবাদে হারার পর, যদিও আমরা মাত্র ওই দিন লেস দ্যান 30 রানে হেরেছিলাম হায়দ্রাবাদ টেস্টটা, তারপরে যেভাবে 4টে ম্যাচই, সেকেন্ড টেস্ট ম্যাচটাতেও এবং ফোর্থ টেস্ট ম্যাচটাতে ইংল্যান্ড একটু লড়াই করেছে, কিন্তু বাদ বাকি যেভাবে আমরা ইনিংসে হারিয়েছি, 434 রানে ইংল্যান্ডকে হারিয়েছি, আমাদের যেটা ব্যাকআপ অফ প্লেয়ার্স আছে ইয়ংস্টাররা, তারা কিন্তু প্রমাণ করেছে বড় স্টেজে। এবার আমি প্রথম থেকে আসি। এইবারের সিরিজটা আমি এই জন্য স্পেশাল বলবো, বিশেষ করে ইন্ডিয়ান স্পিনারদের ক্ষেত্রে। অশ্বিনকে প্রথম দুটো টেস্ট ম্যাচে কিন্তু অনেক ফ্ল্যাট লেগেছিল, সেখান থেকে অশ্বিন যেভাবে লাস্ট 3টে ম্যাচে কামব্যাক করেছে, এখন 500 উইকেট নিয়ে নিয়েছে। 100তম টেস্টে 5 উইকেট হল নিয়েছে, আরেকটু হলে 10 উইকেটও হয়ে যেতে পারতো, 9 উইকেটে থেমে গেছে। কিন্তু 100তম টেস্টে বেস্ট বোলার হিসাবে ওর পারফরমেন্স কিন্তু মুরলির থেকেও ভালো হয়ে গেল, যেহেতু ও 9 উইকেট নিয়েছে 128 রানে, মুরলীধরন 9 উইকেট নিয়েছিল 141 রানে। অশ্বিন যেভাবে কামব্যাক করেছে, এবং ইন্ডিয়ান স্পিনারদেরকে বাহবা এই জন্য দিতে হবে যে এই সিরিজের পিচগুলো কিন্তু ইন জেনারেল আমরা যেটা দেখে আসছি লাস্ট 6-7 বছর ধরে হোম কন্ডিশনে, সেরকম র্যাঙ্ক টার্নার বা স্পিনিং ট্র্যাক ছিল না। আমি যদি ধর্মশালার পিচটার কথাই বলি, বল কিন্তু যে বিশাল ঘুরেছে, হ্যাঁ, সেকেন্ডের পর একটু বল ঘুরেছে, তাছাড়াও কিন্তু এখানকার পিচগুলো কিন্তু পুরো র্যাঙ্ক টার্নার, পুরো স্লো টার্নার এরকম ছিল না। দিয়ে এইবার যেটা দেখতে হবে যে ইন্ডিয়ান টিম যেভাবে কামব্যাক করলো প্রথম টেস্টের পর, এটার জন্য ইন্ডিয়ান স্পিনারদের যেরকম অবদান রয়েছে, সেরকম স্লো ব্যাটসম্যানদেরও কিন্তু অনেক অবদান রয়েছে। কি অবদান সেটা? ইন্ডিয়ান টিমের ক্ষেত্রে যেটা প্রশ্ন হচ্ছিল যে বিরাট কোহলি যে চলে গেল, মিডিল অর্ডারে যে নাম্বার 4 পজিশনটা, সেটা সামলাবে কে? এবং সেখানে আমরা দেখলাম প্রথমে সরফরাজ খান হোক কিংবা টপ অর্ডারে এই সিরিজটা তো অবভিয়াসলি যশস্বী জয়সওয়ালের, কেননা একমাত্র ইন্ডিয়ান ক্রিকেটারদের মধ্যে 5 টেস্টের সিরিজে এর আগে সুনীল গাভাস্কারই একমাত্র 700+ রান করেছিল, এবং যে কিনা এই টেস্ট সিরিজের আগে মাত্র 4টে টেস্ট ম্যাচ খেলেছিল, সেই জয়সওয়াল এসে 700+ রান করা, যার মধ্যে 2টো ডবল সেঞ্চুরি, এটা একটু অনেক কমেন্ডেবল এই কারণ ইংল্যান্ডের বোলিং অ্যাটাক আমি যদি দেখি, জিমি অ্যান্ডারসনের মতো এরকম একটা অভিজ্ঞ বোলার, এবং ওদের স্পিন অ্যাটাকটাও একটু অনভিজ্ঞ হলেও এবারের কিন্তু স্পিনিং অ্যাটাকটা, ইংল্যান্ডের স্পিনিং অ্যাটাকটা কিন্তু আগের বারের স্পিনিং অ্যাটাকের চেয়ে বেটার পারফর্ম করেছে। তাছাড়া মার্কুট ছিল, রবিনসন ছিল, এবং সেই রকম ইয়েতে এইরকম একটা ইয়ং প্লেয়ার এরকম একটা স্ট্রাইক রেটে যখন এতগুলো রান করে, তার কনফিডেন্স তো বৃদ্ধি পাই, এবং সেটা টিমকেও যেভাবে ও স্টার্টগুলো দিয়েছে প্রতি ম্যাচেই, 2টো ডাবল সেঞ্চুরি, 3টে 50, তো
তো দুর্দান্ত খেলেছে জয়সওয়াল, কোনো প্রশংসায় যথেষ্ট নয়। এবং অবভিয়াসলি জবে থেকে সরফরাজ খানের ইনক্লুশন হলো মিডল অর্ডারে, সরফরাজ খানকে দেখেই মনে হচ্ছে যে ও অনেক তৈরি প্লেয়ার, যেহেতু ডোমেস্টিকে এত বছর ধরেও একটা রান করে এসছে, কন্টিনিউয়াসলি রান করে এসছে। তো সরফরাজকে দেখে মনে হচ্ছে পুরো পলিশড হয়ে এসছে ডোমেস্টিকে খেলে খেলে। স্পিনের এগেনস্টে তো দারুণ, সুইপ থেকে শুরু করে সিঙ্গেল নেওয়া থেকে শুরু করে, তেমনি যখন জোরে পেস বল হচ্ছে ও যেভাবে আপার কাটগুলো করছে সেটাতে দেখে বোঝা যাচ্ছে যে ওর কিন্তু টেস্ট ক্রিকেটে যথেষ্ট তো খেলতে পারে। এবং আমার মনে হয় ইন ফিউচার সরফরাজ খানকে আমি ওডিআই ক্রিকেটে দেখলেও আমি অবাক হব না, কারণ সেই ওডিআই ক্রিকেটে যে রান মানে স্কোর বোর্ড সচল রাখার খেলাটা সেটা কিন্তু ওর মধ্যে আছে। আরেকটা ব্যাপার, সরফরাজকে দেখে খেলার সময় কিন্তু মনে হচ্ছে প্রচন্ড ঠান্ডা এবং ভালো টেম্পারমেন্ট দেখে মনে হচ্ছে যেটা। অবভিয়াসলি আরেকটা প্লেয়ারের কথা না বললে এই ভিডিও সম্পূর্ণ হবে না, সেটা হচ্ছে ধ্রুব জুরেল। প্রথম টেস্ট সিরিজ ছিল এবং ধ্রুব জুরেল যেভাবে সেই দিন ওই 90 রানের ইনিংসটা খেলেছে, টেকনিক্যালি সলিড। ওকে 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে প্রথম দেখেছিলাম, সেই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ভাইস ক্যাপ্টেন ছিল ধ্রুব জুরেল, যেটাতে যশস্বী জয়সওয়ালও ছিল, রবি বিষ্ণয় ছিল। তো ধ্রুব জুরেল যেভাবে পারফর্ম করেছে, যেভাবে উইকেট কিপিং করেছে, হ্যাঁ কিছু স্ট্যাম্প কিছু ক্যাচ মিস হয়েছে, কারণ প্রথমেই ইন্ডিয়ান স্পিনারদেরকে কিপিং করা একদম ফার্স্ট টেস্ট সিরিজের সহজ কাজ নয়, অনেক বড় বড় কিপারও কিন্তু। এবং টেস্ট সিরিজের আগে যেটা কথা হচ্ছিল যে কে এল রাহুল এই জন্যই কিপিং করবে না, যেহেতু স্পিনারদের এগেনস্টে খেলা, স্পিনারদেরকে ওকে ট্যাকেল করতে হবে, ইন্ডিয়ান স্পিনারদেরকে ইন্ডিয়ান পিচে। সেখান থেকে ধ্রুব জুরেল মাত্র 22 বছর বয়স, সেখান থেকে সেরকম ভাবেও কিপিং করেছে, যেভাবে ব্যাটিং করেছে, হ্যাঁ এত কনফিডেন্টলি, আমার তো মনে হয় ধ্রুব জুরেল অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবেও টেস্ট টিমে খেলতে পারে, যদি উইকেট কিপিং বাদও দিলাম। নিজের ওর বাবা মানে কার্গিল যুদ্ধের ভেটারান, তো একটা সেই লড়াকু মানসিকতা কিন্তু ধ্রুব জুরেলের মধ্যে আছে। তাছাড়া আমি যদি বলি এবার সিনিয়র প্লেয়ারদের কথায়, আমি অনেক দিন থেকে আমার ভিডিওতে এবং আমার পেজে লিখেছি যে কুলদীপ যাদবকে কিন্তু রেড বল ক্রিকেট খেলানো উচিত, কারণ রেড বল ক্রিকেট এমন একটা মানে এমন একটা ফরম্যাট যেখানে ফিঙ্গার স্পিনার তো সাফল্য পাই, তার সঙ্গে আমি বলবো যে কোনো পিচে রিস্ট স্পিনারদের সফল হওয়ার প্রবণতা বেশি, কারণ রিস্ট স্পিনাররা রিস্টকে কাজে লাগায়। পিচের থেকেও যতটা পিচ যদি হেল্প করে তাহলে তো আরও ভালো। যেমন আমরা শেন ওয়ানকে দেখেছি, অত এমনি বল ঘোরাতো, আর যেসব স্পিনে একটু বল ঘুরতো সেখানে আরও লিথাল হয়ে যেত। তো ওয়ার্নের কথা তো ছেড়ে দিলে, ওয়ার্ন কুলদীপের আইডলও ওয়ার্ন, এবং আমি অবশ্যই মনে করি একটা রিস্ট স্পিনারকে অবভিয়াসলি যে কোনো টিমে খেলানো উচিত। এবং রেড বল ক্রিকেটে এটা একটা আরেকটা আলাদা অপশান দেয়, রিস্ট স্পিনার অলওয়েজ উইল গিভ ইউ উইকেটস, রান খেতে পারে কিন্তু লেগ স্পিনাররা সবসময় উইকেট নেবে। এবং কুলদীপ যাদব সেকেন্ড টেস্ট ম্যাচ থেকে আসার পরে টিম ইন্ডিয়ার খোলচ নালচে পাল্টে গেল। লাস্ট ম্যাচেও যেটা ধর্মশালার মতো উইকেটে ফার্স্ট ইনিংসে যে 5টা উইকেট নিয়েছে, প্রথম 6টার মধ্যে 5টা উইকেটই কিন্তু কুলদীপের ছিল, এবং মেন উইকেটগুলো ক্রলিকে যে বোলটা করলো বা অলিপপকে যেভাবে গুগলিতে ক্যামাফ্লোজ করলো, একটা হ্যাটস অফ টু কুলদীপ যাদব। যেভাবে ও বল করছে লাস্ট 1 বছরে, আমার তো এখনো মনে হয় বিশ্বকাপ ফাইনালে লেবুসেনের যে এজটা, ঠিক ওই সময় যদি স্লিপটা থাকতো অন্যরকম একটা আমরা দেখলেও দেখতে পারতাম, কারণ তখন 111 রানে 3 উইকেট ছিল অস্ট্রেলিয়ার, 4টি উইকেট পড়ে যেত, আরও নতুন প্লেয়ার ব্যাটসম্যান আসতো, তখন কুলদীপ আরও হয়তো উইকেট নিতে পারতো। মানে এখন সেটা তো পুরোনো কথা। আমরা এখন টেস্ট ম্যাচগুলো জিতছি, কিন্তু আমি এখনো জানি না যে ফাইনালে, WTC ফাইনালে পৌঁছালে আমরা কিরকম খেলবো, কারণ এই যে লাস্ট 10-12 বছরের ডেড লকটা আমরা ব্রেক করতে পারছি না, এটাই একমাত্র চিন্তার। তাছাড়া টিম ইন্ডিয়াকে নিয়ে কোনো বলার কিছু নেই, সবচেয়ে ভালো ফরম্যাট এখন WTCতে আমরা 1 নম্বর পজিশনে, সবসময় প্রতিটা ফরম্যাটেই কিন্তু আমরা কনস্ট্যান্ট ক্রিকেট খেলি। জসপ্রীত বুমরা যেভাবে নতুন বল হোক, বিশেষ করে পুরনো বলে সেই অলিপপকে ইয়র্কার দেওয়াটা থেকে শুরু করে, যেভাবে যখনই রোহিত শর্মা একটু মনে হয়েছে ইংল্যান্ড কিন্তু জমে গেছে খেলাতে, তখনই কিন্তু জসপ্রীত বুমরাকে ডেকেছে এবং জসপ্রীত বুমরা কিন্তু সেই পারফর্মটা করেছে। এবং জসপ্রীত বুমরা অবভিয়াসলি 3 ফরম্যাটে বিশ্বের সেরা বোলার, এটাতে যে 3 ফরম্যাট মিলিয়ে কিন্তু অবভিয়াসলি সেরা বোলার। এবার যেভাবে ওর ইয়র্কার আছে, স্লো আর 2টো সুইং তো আছে, স্লোয়ার বল আছে, তো একটা কমপ্লিট বোলার। এবং বুমরাকে কিন্তু যেহেতু ওর ব্যাক প্রবলেম আছে, একটা পেস বোলারের ব্যাক প্রবলেম বা একটা মানুষেরও যদি একটা ব্যাক প্রবলেম হয়, তাহলে আমরা যেখানে একটা পেস বোলার,
তো ওকে কিন্তু সেইভাবেই খেলাতে হবে, যে বেছে বেছে মেন সিরিজগুলো। এবার আরও যদি ব্যাটসম্যানদের কথায় আসি, অবভিয়াসলি রোহিত শর্মা, যাকে এই টেস্ট সিরিজের আগে বহুত সমালোচনা হচ্ছিল, কিন্তু আমার মনে হয় রোহিত যদি লাস্ট 3-4 বছরে যবে থেকে ও ওপেনিং করা শুরু করেছে, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য সাকসেসফুল টেস্ট ব্যাটসম্যান। ইংল্যান্ডে সেঞ্চুরি রয়েছে ওর ওপেনিং করতে গিয়ে, এখানেও কিন্তু ও যেভাবে স্টার্টগুলো করেছে, লাস্ট এই টেস্ট ম্যাচেও কিন্তু ওর সেঞ্চুরি রয়েছে। জয়সওয়ালের সাথে ওর ওপেনিং পার্টনারশিপটা, এবং জয়সওয়াল দেখছে যে ওই দিকে ওর ক্যাপ্টেন দাঁড়িয়ে আছে, ক্যাপ্টেন ওকে কতটা কনফিডেন্স দিচ্ছে, এবং সেখানে জয়সওয়ালের খেলাটাও কিন্তু অনেকটা গ্রো করে গেছে। শুভমান গিলের নিয়েও কথা হচ্ছিল, ওর টেস্ট রেকর্ড কিন্তু এই টেস্ট সিরিজের আগে একদমই ভালো ছিল না, কিন্তু এইখানেও কিন্তু ওর 2টো সেঞ্চুরি হয়ে গেল, এবং লাস্ট 3টে টেস্ট ধরে ও কিন্তু কনসিস্টেন্ট পারফরমেন্স করছে। এবং গিলের খেলা কিন্তু খুব ক্লাসিক্যাল খেলা। হ্যাঁ, ওর একটু ভেতরে আসা বলে ইনসুইংয়ে একটু প্রবলেম হয়। এবার দেখুন কোন ব্যাটসম্যানের না টেকনিক্যাল প্রবলেম রয়েছে, সমস্ত ব্যাটসম্যানের টেকনিক্যাল প্রবলেম হয়েছে। আসল হচ্ছে তুমি রান করো, তারপর তুমি আউট হয়ে যাও, কোনো ব্যাপার না। যেমন জেমস অ্যান্ডারসন বোল্ড করেছে একটা ইনসুইংয়ে, কিন্তু তার আগে কিন্তু সেঞ্চুরিটা হয়ে গেছে। এবং কালকে যে একটা বাদানুবাদ আমরা দেখলাম বেয়ারস্টো এবং গিলের মধ্যে, সেখানে কিন্তু এই কথাটাই হচ্ছিল যে আমি অলরেডি 100 করেছি, তারপর আউট করুক সেটা ম্যাটার করে না। তো এই হাইলাইট যদি বলে, তাহলে আমি তো বলবো এই টেস্ট সিরিজে ইন্ডিয়া যেভাবে ইয়ং স্টারদেরকে নিয়ে যেভাবে কামব্যাক করলো, এবং 4-1। আমি কিন্তু প্রথম টেস্ট হাত পড়ার পর আমিও ভাবিনি যে 4-1 হবে, আমি ভেবেছিলাম হ্যাঁ হয়তো ইন্ডিয়া 3-2-তে জিতবে, কিন্তু 4-1-এ জিতেছে। এবং ইংল্যান্ডকে আমি বলবো যে ওরা কিন্তু লড়াই তো করেইছে। হ্যাঁ, ওদের কিছু আমি বলবো ওরা যদি নিজেদের যে মোটিভটা নিয়ে এসেছিল যে সব সময় চালিয়ে খেলবো, অ্যাগ্রেসিভ খেলবো, সেটা কিন্তু ইন্ডিয়াতে হয় না। আর একটু অন্যান্য প্ল্যান নিয়ে খেলতে হতো, তাহলে হয়তো স্কোর লাইন একটু অন্য হলেও দেখা যেত। যেভাবে জো রুটকে আমার মনে হয় ওইসব, মানে তুমি স্পিনারদের এগেনস্টে রিভার্স সুইপ করছো তাও মানা যায়, এবার জসপ্রীত বুমরার এগেনস্টে তুমি রিভার্স সুইপ তো না, রিভার্স স্কুপ টাইপের খেলছো, সেটাও মানে এতটাও বাড়াবাড়ি করা উচিত না, এবং সেটার ফলাফল কিন্তু ভুগেছে ইংল্যান্ড। এবার ইন্ডিয়ার তো অলরেডি WTC ফাইনাল দেওয়ার চান্সেস আরো বেড়ে গেল, কারণ এর পরের 2টো হোম সিরিজ নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। ইংল্যান্ডকে যদি আমরা 4-1-এ হারাই, নিউজিল্যান্ড বাংলাদেশকে আমরা হারাবো, এটা তো আশা রাখছি। এবার ক্রিকেট একটা অনিশ্চয়তার গেম, আমরা সবাই জানি অনেক কিছু হতে পারে, কিন্তু এই মুহূর্তে বর্ডার গাভাস্কার ট্রফি যেহেতু এবার অস্ট্রেলিয়ার মাটিতে, ওই সিরিজ হওয়ার আগে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার কিন্তু এখন এই 2টো টেস্ট সিরিজ জিতলে অনেকটা এগিয়ে যাবে। এবং সেখানে হয়তো বর্ডার টেস্ট গাভাস্কার ট্রফি যেহেতু আমরা আগের 2বার জিতেছি, অস্ট্রেলিয়াও চাইবে মরণ কামড় দেওয়ার জন্য। যদি আমরা ওইটা হেরেও যাই, তাও হয়তো আমরা দেখবো WTC ফাইনাল খেলছি 2025 সালের জুন মাসে, সেটা কিন্তু ইংল্যান্ডের মাটিতেই হবে। আর জুন মাস মানেই আমরা জানি ইংল্যান্ডের মাটিতে সুইং হয়, মেঘলা থাকে, তো সেখানে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কিরকম খেলে, এবং সেখানেই কিন্তু টেকনিক্যাল প্লেয়ারদের দরকার হবে। এবং তখন আমাদের ইয়ং প্লেয়াররা যারা অ্যাগ্রেসিভ খেলছে তারা কিরকম পারফর্ম করে, সেটা অবশ্য বর্ডার গাভাস্কার ট্রফিতেই অনেকটা বোঝা হয়ে যাবে। কিন্তু আমার এই জন্য এটা দেখে ভালো লাগছে যে আমাদের প্রত্যেকটা প্লেয়ারদের মধ্যে সেই টেম্পারমেন্টটা আছে। যে টেকনিক তো ধ্রুব জুরেল যেমন যথেষ্ট ভালো টেকনিক, দেবদত্ত পাল্লিকাল আমার যেহেতু আমি ওর খেলা ডোমেস্টিকে দেখেছি, আর এই টেস্টে 65 রান করে আউট হলো, খুব সুন্দর এলিগেন্ট লাগে যখন ও ড্রাইভগুলো করে, ব্যাকফুট পাঞ্চগুলো করলে। দেবদত্ত পাল্লিকালকেও ভালো লেগেছে। তবে আমার সবচেয়ে, আমি যদি বলি এই এই ব্যাটিংয়ে যদি জয়সওয়াল হয়, বোলিংয়ে আমি কিন্তু যদিও অশ্বিন বেশি উইকেট পেয়েছে, আমি বলবো কুলদীপ যাদবের পারফরমেন্স কিন্তু হাইলাইট। যেভাবে কুলদীপ এবং জসপ্রীত বুমরা এই 2টো কিন্তু বোলিংয়ে আমাদের হাইলাইট। অশ্বিন তো দেখিয়ে দিল যে ও মনে হচ্ছে যেমন অশ্বিন হয়তো এই টেস্ট সিরিজে কিন্তু অত উইকেট পাবে না, কিন্তু লাস্ট 3টে টেস্টে ও কিন্তু বুঝিয়ে দিল। আর অশ্বিনকে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, ও যদি আরেকটু অফ স্পিন করে, ও তো এখন বেশিরভাগই টপ স্পিন বা ক্যারাম বল বা একটু আর্ম বল এগুলো বেশি করে, যদি আরেকটু অফ স্পিন বেশি করে, ওর কিন্তু আরো উইকেট আসবে। হয়তো আরো 2-3 বছর হয়তো টেস্ট ক্রিকেট খেলবে, অলরেডি 37 হয়ে গেছে, তো ওর কিন্তু আলটিমেটলি 650 উইকেটও চলে যেতে পারে যদি ও একটু অফ স্পিনটাকে, যেরকম কালকে অফ স্পিন করছিল দেখছিলাম, অফ স্পিনগুলো বল বেরিয়ে চলে যাচ্ছিল। তবে কিছু কিছু উইকেট টেকিং ডেলিভারি কিন্তু চোখে লেগে থাকবে, যেমন জসপ্রীত বুমরা অলিপপকে আউট করাটা, ক্রলিকে কুলদীপের বোল্ড করাটা। আর কুলদীপ তো কিছু ম্যাজিক্যাল ডেলিভারি করেছে, বুমরাও তাই।
ওইদিকে জিমি অ্যান্ডারসনও দুর্দান্ত বল করেছে, ওরও 700 উইকেট হয়ে গেল। এর জন্য তো একটা বাহবা প্রাপ্যই এই বছর বয়সে একটা ফাস্ট বোলার যার অভিষেক হয়েছিল 2003 বিশ্বকাপে, আমি খেলা দেখেছি তার এক বছর আগেই বলতে 2002-তে, প্রায় 20 বছরের ওপর কারো একটা ফাস্ট বোলারের কেরিয়ার, 700 উইকেট, এটা আনবিলিভেবল। কেউ যায় না কে ভাঙবে, কেননা এখনকার দিনে যেহেতু 3টে ফরম্যাট খেলা হচ্ছে, ফাস্ট বোলারদের পক্ষে অতটা টেস্ট ম্যাচ খেলা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, মানে খুবই কষ্টসাধ্য ব্যাপার। জিমি অ্যান্ডারসনের মতো তো আর সবাই হতে পারবে না। তা একটা দুর্দান্ত সিরিজ দেখলাম, এরকম টেস্ট সিরিজ দেখতেও ভালো লাগে, কেননা হোম সিরিজে আমরা প্রতিবারই দেখেছি যে অশ্বিন জাদেজাই কিন্তু অপোনেন্ট ব্যাটসম্যানকে একাই খেয়ে নিচ্ছে, সেখানে কিন্তু এবার কুলদীপকে দরকার হয়েছে, জসপ্রীত বুমরাকে দরকার হয়েছে। তো একটা দুর্দান্ত সিরিজ, দুর্দান্ত। কিন্তু আবার শেষ ম্যাচ বলতে হয় ব্যাসবল কিন্তু চললো না ইন্ডিয়াতেও, ব্যাসবল পুরো টাটা খতম, গুড বাই গেয়া হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি আমার এই পেজে ভিডিওগুলো ভালো লাগে, লেখাগুলো ভালো থাকে, তবে অবশ্যই এই ফেসবুক পেজটা ফলো করতে হলো না। আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইবার প্রায় 5000-এর কাছাকাছি। যদি ইউটিউব চ্যানেলে দ্য ক্রিকেট কৃষি বং হিসেবে সার্চ করো তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলটাও দেখতে পাবে। এবং প্লিজ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, ব্লিড ব্লু, চেক দ্য ইন্ডিয়া।